আমরা প্রত্যেকেই অবগত, একটা মর্মান্তিক দিন, একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় পশ্চিমবাংলার রাজধানী মহানগরী কলকাতার বুকে। আমরা সবাই জানি একজন চিকিৎসক, তাকে কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়। ঘটনার 1 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতার পরিবারের সাথে যোগাযোগ করেন, তাদের আশ্বাস দেন প্রকৃত দোষীকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার, এবং একদিনের মধ্যে একজন অপরাধীকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে এবং ঘটনার 3 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে গিয়ে পৌঁছান। তার পরিবার, তার পরিজন এবং তার বাবা মাকে আশ্বাস দেন, ভরসা যোগান, সঠিক পথে আমাদের তদন্ত এগোচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় বিচার যেন মৃতা পায় তার পরিবারের সামনে মুখ্যমন্ত্রী পুরোটা খুলে বলেন। এবং তিনি সর্বসমক্ষে 4 থেকে 5 দিনের সময় চেয়ে নেন এবং তিনি এটাও স্বীকার করেন যদি কোনোভাবে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত কমপ্লিট করতে না পারে 4 দিন 5 দিনের মধ্যে, তাহলে তিনি আবেদন জানান এই কেসটা যাতে সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হয়। আমরা দেখলাম এক অজানা কারণ একটা রাজনৈতিক অভিসন্ধি কিছু একটা কাজ তো নিশ্চয়ই করেছিল, রহস্যজনক ভাবে ঠিক তার পরের দিনই মহামান্য আদালত এই কেসটা সিবিআইয়ের হাতে তুলে দিল, অর্থাৎ কেসটা এখন আর রাজ্যের হাতে নেই, কেন্দ্রের হাতে কেসটা চলে গেল। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী উদার হস্তে সিবিআইকে স্বাগত জানালেন এবং সমগ্র তথ্য প্রমাণ যা 4 দিনে তার কাছে ছিল, তার পুলিশের টিমের কাছে ছিল, তারা প্রত্যেকটা দিয়ে সিবিআইকে সহযোগিতা করলেন যাতে তদন্ত ত্বরান্বিত হয় এবং সঠিক পথে এগোয়। আমরা আজকে রাস্তায় নামতে গত কয়েকদিন আমরা বাধ্য হয়েছি। আমরা দেখলাম অনেকগুলো বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হলো। আমরা দেখলাম যে আস্তে আস্তে এই ঘটনা নিয়ে যারা আন্দোলন করছে, মানুষকে ভুল বুঝিয়ে যারা রাস্তায় নামাচ্ছে, ন্যায় বিচার কেউ চাইছে না। তাদের লক্ষ্য ন্যায় বিচার নয়, তাদের লক্ষ্য শুধুমাত্র বাংলার মসনদ, বাংলার মুখ্যমন্ত্রী। তারা চাইছে যে যেন তেন প্রকারে শান্ত বাংলাকে অশান্ত করে লাশ ফেলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা আরো একটা বিষয় লক্ষ্য করলাম, ঘটনার 18-19 দিন পেরিয়ে গেলেও সিবিআইয়ের হাতে আসার 18-19 দিন পেরিয়ে গেলেও অদ্যাবধি কোন রকম কেসের কোন রকম কুল কিনারা সামনে এলো না। কেন এত শিথিলতা? কিসের উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে? শুধুমাত্র শান্ত বাংলাকে অশান্ত করবার উদ্দেশ্যে, নাকি কাউকে আড়াল করতে চাইছে? আমাদের মনে আরো অনেক প্রশ্ন, শুধু আমাদের নয়, সাধারণ মানুষ শিলিগুড়ি সহ পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সাধারণ মানুষ জানতে চাইছে প্রকৃত দোষী
কি তাহলে কোনো রাজনৈতিক দলের? এটা কি পুরোটাই সাজানো ঘটনা, যার জন্য আমাদের একজন চিকিৎসকের প্রাণ গেল? শুধুমাত্র লক্ষ্য ছিল বাংলার গদি? আমরা জানি না, আমাদের মনে প্রশ্ন উকি দিচ্ছে। যতদিন পর্যন্ত তাদের দাবি ছিল, আন্দোলনকারীদের দাবি ছিল প্রকৃত দোষীর শাস্তি, ততদিন আমাদেরও একটাই স্বর ছিল, ধর্ম বর্ণ দল নির্বিশেষে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কিন্তু হঠাৎ করে দেখলাম স্লোগান পরিবর্তন। যখন তারা দেখল যে আন্দোলন, মানুষের ভাবাবেগ মারাত্মকভাবে জাগ্রত হয়েছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। কারণ 14 তারিখ কিন্তু আমরা দেখেছিলাম, 14 তারিখে শিলিগুড়ি সহ সারা বাংলার মায়েরা বোনেরা মাঝরাতে মধ্যরাতে তারা রাস্তায় নেমেছিল। মধ্যরাতে স্বাধীনতা, সেদিন আমরা কিন্তু তাদের স্বাগত জানিয়েছিলাম, কুর্নিশ জানিয়েছিলাম, ধন্যবাদ জানিয়েছিলাম। একজন পশ্চিম বাংলার কন্যার জন্য সারা পশ্চিম বাংলার মায়েরা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছিল তার ন্যায় বিচার চাইতে, সত্যি তা বিরল দৃষ্টান্তমূলক একটা বিষয় ছিল। কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে সাথে বাংলার মায়েরা বোনেরা বুঝতে পারলো যে তাদের ভাবাবেগকে, তাদের সহজ সরল চিন্তাধারাকে, তাদের নিঃস্বার্থ আবেগকে কাজে লাগিয়ে পেছন থেকে রাম বাম শ্যাম কিছু রাজনৈতিক দল ন্যায় বিচার নয়, তারা বাংলার মসনদ দখল করতে চাইছে, অর্থাৎ শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। আজকে তাদের পাশে সাধারণ মানুষ ধর্ম বর্ণ দল নির্বিশেষে নেই, সেই জন্য তারা ঝান্ডার নিচে আসতে বাধ্য হয়েছে। পশ্চিম বাংলা বারে বারে একটা রিপোর্ট, আমাদের রাজ্যের নয়, আমাদের নয়, কেন্দ্রীয় রিপোর্ট, দিল্লির রিপোর্টে বারে বারে আমরা জানতে পারতাম, বিভিন্ন সময় আমরা জেনেছি সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সহ পশ্চিম বাংলা মেয়েদের জন্য সব থেকে নিরাপদ জায়গা। 14 আগস্ট সেটা আরো একবার প্রমাণিত হলো। পশ্চিম বাংলা যদি মেয়েদের জন্য নিরাপদ না থাকতো, আমার মায়েরা বোনেরা মধ্যরাতে আকাশ দখল করতে রাস্তায় থাকতে পারতো না। সেজন্য কলকাতা পুলিশ সহ সারা পশ্চিম বাংলার পুলিশকে, প্রশাসনকে, শিলিগুড়ির পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এই মঞ্চ থেকে, যেভাবে তারা তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যেভাবে আগলে রেখেছিলেন। সেদিনও আমরা তাদের নোংরামো দেখেছি, যখন দেখলো এত নিরাপদে এত সুন্দরভাবে মহিলারা তাদের আবেগ জানালো, কোনো লাশ পড়লো না, তারা কি করলো? রাত 1টার থেকে আরজি করে একটা তাণ্ডব শুরু করলো, শুধুমাত্র রাজ্যকে, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতে। মানুষ এত বোকা নয়। সেদিনও কলকাতা পুলিশকে আমরা দেখেছি ধৈর্যের সাথে পুরো বিষয়টা আয়ত্তে আনতে, আমরা সেই জন্য আরো একবার ধন্যবাদ জানাই। আমরা
দেখলাম যে প্রতিনিয়ত আস্তে আস্তে তারা রাজনৈতিক যে অভিসন্ধি সেই মুখোশটা তাদের খুলে গেল, যেটা তারা দেখাচ্ছিল নিঃস্বার্থভাবে করছে। তারা যখনই বলল এক দফা এক দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কেন? আমাদের মনে স্বভাবতই প্রশ্ন, সমগ্র পশ্চিমবাংলাবাসী, ভারতবাসী, আমার শিলিগুড়িবাসীর মনেও প্রশ্ন জাগলো, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ? একটা ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তার জন্য আমরা মর্মাহত, আমরা লজ্জিত, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসমক্ষে প্রতিনিয়ত ক্ষমা চেয়ে যাচ্ছেন। আর যেন কোনো মায়ের বোনের কোল খালি না হয় সেই দিকটা তিনি প্রত্যেক দিন দেখে যাচ্ছেন। তারপরেও কেন তার পদত্যাগ? তাহলে পদত্যাগ যদি চাইতেই হয়, কেন আমার প্রধানমন্ত্রীর পদত্যাগ নয়? পদত্যাগ যদি চাইতেই হয়, কেন মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়? পদত্যাগ যদি চাইতেই হয়, কেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়? কেন উত্তরপ্রদেশের নয়? কেন মধ্যপ্রদেশের নয়? কেন হরিয়ানার নয়? কেন দিল্লির নয়? আমরা কিছুদিন আগে আমরা রাস্তায় ছিলাম, লাগাতার আন্দোলনে ছিলাম, আমাদের সাথে আপনারা ছিলেন। এই শিলিগুড়িবাসীও দেখেছে যখন মণিপুরে যে নির্মম অত্যাচার শুরু হলো, যা এখনো রেশ রয়ে গেছে, যখন মণিপুরে মানুষকে জ্বালিয়ে মারলো, পুড়িয়ে মারলো, বাড়িঘর ভেঙে দেওয়া হলো নির্বিচারে, সেখানকার মন্দির, মসজিদ, গির্জা ভেঙে দেওয়া হলো, আমরা যখন দেখলাম আরো করুণ একটা দৃশ্য, সারা ভারতবর্ষ সহ সারা বিশ্ব সেই দৃশ্য দেখে থমকে গেছিল। দুজন নারীকে ধর্ষণ করে, তাকে বিবস্ত্র করে রাস্তায় প্যারেড করানো হয়েছিল। উন্মত্ত জনতা, হাজার হাজার জনতা, তাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। আমরা বারবার আন্দোলন করেছিলাম সেই বিষয় নিয়ে। কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম। 3 মাস পেরিয়েও 60 সেকেন্ডের একটা বক্তব্য ছাড়া তিনি একটা বক্তব্য রাখেননি। সেদিন কেন মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে আপনারা রাস্তায় নামেননি? হাতরাস, উন্নাও, উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত হাতরাসে, উত্তরপ্রদেশে প্রতিনিয়ত মামুলি ব্যাপার হয়ে গেছে, মেয়েদের কোনো সম্মান নেই, ধর্ষণ, লুট, খুন প্রতিদিনের ব্যাপার, মিডিয়াকে আটকে দেওয়া হয়। হাতরাসের ঘটনা, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন, একেবারে 1 বছর আগের ঘটনা, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। হাতরাসে একজন কিশোরী, কি অন্যায় ছিল তার, কি দোষ ছিল তার, তাকে গণধর্ষণ করা হয়েছিল। সেই কিশোরীকে গণধর্ষণ করে সে যাতে নিজের বিচার চাইতে না পারে, বাস্তব বিষয় কাউকে না বলতে পারে, তার জিভ কেটে নেওয়া হয়েছিল। এবং সেই ঘটনার কভার করতে গিয়ে একজন সাংবাদিক ভাই সিদ্দিক কাপ্পান, তাকে জেলে ভরে দেওয়া হয়েছিল এবং মৃত্যুর সাথে পাঞ্জা
যা লড়ে হসপিটালের বেডে প্রতিনিয়ত অসহায়ভাবে বিচার চেয়ে তার মৃত্যু হয়েছিল। সেখানকার বিরোধী দল অত্যন্ত জোরাজোরি করবার পর যে 4 জনের নামে এফআইআর হয়েছিল, 3 জনকে বেকসুর খালাস করা হয়েছিল। সেদিন কেন যোগী আদিত্যনাথের পদত্যাগ চাননি? শুধুমাত্র ডবল ইঞ্জিন সরকার বলে রাজ্যেও বিজেপি, কেন্দ্রেও বিজেপি শুধু। আরেকটা ঘটনা আপনাদের ভালোভাবে মনে আছে, উন্নাও উত্তরপ্রদেশেরই ঘটনা। আমি গতকালও এই কথা এই মঞ্চ থেকে উত্থাপন করেছিলাম। উন্নাওতে আমরা দেখলাম একজন কিশোরী, তাকে ধর্ষণ করলেন চাকরি দেবার নামে বিজেপির একজন বিধায়ক। চাকরি দেবার নামে তার উপর নির্যাতন হলো। দিনের পর দিন পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে সে দরবার করলো, তার পরিবার দরবার করলো। কোন রকম ন্যায় বিচার তো হলোই না, তার কথা শুনলো না মাত্র কেউ। নিজের বিচার চাওয়ার উদ্দেশ্যে যোগী আদিত্যনাথের বাড়ির সামনে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে আগুন লাগাবার চেষ্টা করা হলো এবং রহস্যজনকভাবে তার বাবার লকআপে মৃত্যু হলো। চিন্তা করুন, যার মেয়ের ধর্ষণ হলো তার বাবা লকআপে, বা তার বাবাকে সেখানে মেরে ফেলা হলো। সেদিন উন্নাও কাণ্ডে আমার এই রাম বাম শাম কোথায় ছিলেন? সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাইলেন না? শুধু ডবল ইঞ্জিন বলে? আপনাদের আরো মনে করে দিই, জম্মু কাশ্মীরের ঘটনা। একজন 8 বছরের কিশোরী, যাকে ধর্ষণ করে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল এবং অনেকদিন পর তার পচা গলা দেহ যখন পাওয়া যায়, যাদের বিরুদ্ধে তার পরিবার এফআইআর করে, বিরোধীদের চাপে যখন তাদের লকআপে নেওয়া হয়, সেখানে মিছিল হয় এবং সেই মিছিলের নেতৃত্ব দেয় লকআপ থেকে তাদের ছাড়াবার উদ্দেশ্যে মিছিল হয়। সেই মিছিলে নেতৃত্ব দেয় আমার বিজেপির নেতৃত্বরা। সেদিন কেন সেখানে সেই নেতা সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়নি? বিলকিস বানুর ঘটনাও আমাদের মনে রয়েছে। ঢাক ঢোল পিটিয়ে ধর্ষণকারীকে জেল থেকে ছাড়িয়ে তাদের বাড়িতে মালা পরিয়ে পৌঁছে দেওয়া হয়, মিষ্টি বিলি করা হয়। সেদিন কেন সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়নি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ কেন? কারণ তারা বুঝে গেছে বাংলার মানুষ তাদের রায় দেবে না। বাংলার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মায়ের বোনের হৃদয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের বোনেদের হাতটা ধরেছে। আজকে 50% রিজার্ভেশন, ভাবা যায়? 50% মহিলা রিজার্ভেশন। আমাদের বাংলার পঞ্চায়েত, আমাদের বাংলার জেলা পরিষদ, মহকুমা পরিষদ, আমাদের কাউন্সিলররা রয়েছে 50%, অর্থাৎ যতজন দাঁড়াবে তার অর্ধেক আমাদের মহিলা, নারী শক্তি। এই সম্মান শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিতে পেরেছে, আর কেউ পায়নি। গত কয়েকদিন আগে আমাদের 28 আগস্ট আমাদের ছাত্র প্রতিষ্ঠা দিবসের দিন আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রস্তাব রেখেছেন, আগামী দিন যে কলেজের ইলেকশন হবে সেখানে যাতে মেয়েদের, নারীদের আরো বেশি সংখ্যক, নারীদের আরো বেশি পার্সেন্টেজ হিসেবে তাদেরকে যেন লড়াই করবার সুযোগ দেওয়া হয়। এটা শুধু
এই দল আর এই সরকারি পারে নারীদের সম্মান দিতে, সম্মান এনে দিতে। আজকে গত